আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমাদের ষষ্ঠ শ্রেণীতে আজকে আমাদের একটা গল্প আছে, ননিদা নট আউট। আজকে আমরা সেই গল্পটি আলোচনা করব। ননিদা নট আউট লিখে গেছেন মতি নন্দী। আমরা গল্পের নামটাই বুঝতে পারছি, একটা খেলা সংক্রান্ত। নট আউট অর্থাৎ আউট, বিশেষত আমরা ক্রিকেট খেলার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করে থাকি। আমরা মতি নন্দী সম্বন্ধে দুই একটা কথা জেনে নিই আগে। আমাদের আধুনিক যুগের গল্পাকার হচ্ছেন কবি, আমাদের আধুনিক যুগের একজন গল্পাকার হচ্ছেন মতি নন্দী। 1933 সালে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছেন চুনিলাল নন্দী এবং মাতার নাম হচ্ছে মলিনাবালা নন্দী। আনন্দবাজার পত্রিকায় তিনি ক্রীড়া বিভাগের সঙ্গে, অর্থাৎ পত্রিকাতে খবরের কাগজে আমরা লক্ষ্য করে দেখব শেষের পৃষ্ঠাতে খেলা সংক্রান্ত তথ্য বা সংবাদ পরিবেশন করা হয়। অর্থাৎ সেই ক্রীড়া বিভাগের, আনন্দবাজার পত্রিকায় ক্রীড়া বিভাগের সাংবাদিকতার সঙ্গে তিনি যুক্ত হন এবং পরবর্তীকালে সেই ক্রীড়া বিভাগের সম্পাদক হিসাবে তিনি নিযুক্ত থাকেন। এবং সেই সময়ে তিনি ক্রীড়া বিষয়ক বা ক্রীড়া বিভাগের বিভিন্ন তথ্য, বিভিন্ন খেলা বিষয়ক তথ্য পরিবেশন করেন। এর সঙ্গে সঙ্গে তিনি তার খেলা বিষয়ক, বিভিন্ন ধরনের খেলা বিষয়ক কিছু রচনা তিনি করে থাকেন, যার মধ্যে ননিদা নট আউট, তার লেখা একটা অন্যতম গল্প হচ্ছে কনি, অর্থাৎ স্ট্রাইকার, এগুলো তিনি লিখে গেছেন। এবার আসি আমাদের গল্পের মূল উপজীব্য বিষয়টাতে, আমাদের গল্পের মূল বিষয়। আমাদের প্রতিদিনের একঘেয়েমি জীবন, আমরা প্রতিদিন একই জিনিস করতে, একই কাজ করি, অর্থাৎ আমাদের জীবনটা একঘেয়েমি জীবন। এবং সেই একঘেয়েমি জীবন থেকে খানিকটা বিনোদন বা মুক্তির স্বাদ দেয় আমাদের খেলাধুলা। আমাদের একঘেয়েমি জীবনের যে গতানুগতিকতা, তা কাটানোর জন্য আমরা মাঝে মাঝে খেলাধুলার আশ্রয় নিই, যা আমাদের মনকে শান্তি দেয়, মনকে আরাম দেয় বা খানিকটা ক্লান্ত থেকে দূর করে। এবং এই ক্রিকেট খেলাও সত্যি একটা মজার খেলা। দুটো দলের খেলা, দুটো দলের মধ্যে খেলা হয়, বেশ টান একটা উত্তেজনা থাকে। এবং যারা দর্শক, যারা মাঠে গিয়ে খেলা দেখে বা যারা বাড়িতে বসে টিভিতে খেলা পরিবেশন করে, যাদের দ্বারা মাঠে যাওয়া সম্ভব হয় না, মাঠে যেই দুটো দল খেলে সে দুটো দল যেমন টান উত্তেজনা অনুভব করে, ঠিক যেমন যারা দর্শক তারাও যেন ঠিক তেমনই টান একটা উত্তেজনা অনুভব করে। অর্থাৎ খেলা আমাদের এতটাই আনন্দ দেয়। এবং সেই খেলার মধ্যে একটা হার এবং জিত অবশ্যই রয়েছে। একটা দল হারবে এবং একটা দল জিতবে, এবং এই হার এবং জিতকে নির্ভর করে বা কেন্দ্র করে উভয়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং একটা আকর্ষণীয় ম্যাচ, টানটার উত্তেজনা, রোমহর্ষক একটা পরিস্থিতি তৈরি হয়। এবং তার মধ্য দিয়েই, এবং সেই টানটান উত্তেজনায় আমাদের মানুষকে কখনো আমাদেরকে নির্ভর আনন্দ দেয়। আবার এই খেলার মাঠে অনেক সময় বন্ধুত্বপূর্ণ লড়াই হয়, আবার বেশ মজার ঘটনাও ঘটে। আবার এর মধ্যে, এই খেলার মধ্যে কখনো কখনো খেলোয়াড়রা নিজেদের মধ্যে নানান বাদ বিবাদে জড়িয়ে পড়ে, কিন্তু সেটিও বেশ মজার হয়ে ওঠে আমাদের কাছে। খেলার শুরু থেকেই শেষ পর্যন্ত একটা টান উত্তেজনা আমরা অনুভব করি, এবং চরম উত্তেজনা খেলার মাঠে যেমন থাকে ঠিক তেমন খেলার বাইরেও আমরা প্রত্যক্ষ করি। যেহেতু আমাদের লেখক মতি নন্দী ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত, ক্রীড়া বিভাগের সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাই তিনি তার নিজস্ব ঘটনা বা তার চোখে দেখা ঘটনা বা ক্রীড়া সাংবাদিক হিসাবে মতি নন্দীর নিজের জীবন অভিজ্ঞতাকে সম্বল করে তিনি তার ননিদা নট আউট গল্পটি লিখে গেছেন। এবং সেটি হাস্যরসাত্মক ভঙ্গিমাতে, যেহেতু আমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য থেকে আলোচনার বিষয়, তাই জটিল কোনো বিষয় না গিয়ে তিনি হাস্যরসাত্মক ভঙ্গিমাতে তার ক্রীড়া বিভাগের যে নিজস্ব অভিজ্ঞতা তা তিনি ব্যক্ত করেছেন তার এই ননিদা নট আউট গল্পের মধ্যে দিয়ে। এক অদ্ভুত মজার গল্পে লেখক ক্রিকেট আইনের যে ফাঁক ফোকর, ক্রিকেটের যে আইন তার যে ফাঁক ফোকর, সেই ফাঁক ফোকরগুলোই হাস্যরসাত্মক ভঙ্গিমাতে তার
ননিদা নট আউট গল্পের মধ্যে তিনি তুলে ধরেছিলেন বা গল্পের মধ্যে তিনি লিখে গেছেন। আমাদের এই পাঠ্য গল্পটি অর্থাৎ ননিদা নট আউট গল্পটি মতি নন্দীর লেখা ননিদা নট আউট গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এবার আসি আমাদের মূল গল্প। আমাদের গল্পের মধ্যে বেশ কয়েকটি চরিত্র রয়ে গেছে, তার মধ্যে সব থেকে যেই চরিত্রটিকে কেন্দ্র করে আমাদের গল্পটি আবর্তিত হয়েছে সেটি হচ্ছে ননিদা চরিত্রটি, অর্থাৎ ননিদাকে কেন্দ্র করে সম্পূর্ণ গল্পটি আবর্তিত হয়েছে। এছাড়াও দুই চরিত্র রয়ে গেছে, যেটি হচ্ছে মোনা চৌধুরী, বা হচ্ছে মোনাদা, তিনি হচ্ছেন ক্যাপ্টেন, তিনি হচ্ছেন CCH সঙ্গের একজন ক্যাপ্টেন। আরেকজন রয়ে গেছে অতুল মুখার্জি, যিনি ভালো বল করেন। আরেকজন হচ্ছে বিষ্টু, যিনি ভালো দৌড় প্রতিযোগিতায় যিনি অংশগ্রহণ করেন এবং যিনি রেড রেসে তিনি পরপর চ্যাম্পিয়ন হয়েছিলেন। আরেকজন হচ্ছেন মোনাদা অর্থাৎ মোনা চৌধুরী। আমাদের এ কথাই হচ্ছে মূল চরিত্র। আর যেগুলো উল্লেখ করা আছে আম্পায়ার বা রূপলী সংঘের ক্যাপ্টেন, এগুলোর কোনো নাম নেই, শুধু এই রূপলী সংঘের ক্যাপ্টেন, আম্পায়ার এই নামই উল্লেখিত করা আছে। কিন্তু মূল চরিত্র হচ্ছে আমাদের মোনা চৌধুরী, ননিদা, অতুল মুখার্জি এবং বিষ্টু। এটি হচ্ছে আমাদের মূল চরিত্র। এবার আমরা আসি আমাদের মূল গল্পের বিষয়বস্তুতে। গল্পের বিষয়বস্তু দেখা যায় রূপলী সংঘ অর্থাৎ যেহেতু ক্রিকেট খেলা তো একটা দলের সঙ্গে হয় না। ক্রিকেট খেলা মানে হচ্ছে প্রতিযোগিতা, একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী থাকবে, একজন থাকবে বাদী, একজন বিবাদী, একজন পক্ষে, একজন বিপক্ষে। এখানে দুটি ক্লাবের কথা বা দুটি সংঘের কথা বলা হয়েছে, একটা হচ্ছে রূপলী সংঘ, একটা হচ্ছে CCH। অর্থাৎ রূপলী সংঘের সঙ্গে লেখকের ক্লাব যিনি লিখে গেছেন মতিরন, তার ক্লাব CCH এর রেশারেশি শুরু হয় প্রায় আজ থেকে 25 বছর আগে একটা শনিবার একটা ফ্রেন্ডলি হাফ ডে খেলাতে। এবং সেই খেলাতে দেখা যায় ননিদা একটা আশ্চর্য টিক্স, আশ্চর্য পদ্ধতি, যেটিকে বলা হচ্ছে ননিটিক্স, এক আশ্চর্য পদ্ধতি ব্যবহার করে সেই হারা ম্যাচ অর্থাৎ CCH যে ম্যাচটা হেরে যাবে বলে সবাই মনে করে রয়েছিল, সেই হারা ম্যাচকে ননিদার আশ্চর্য পদ্ধতিতে সেই ম্যাচটি ড্র হয়ে যায়। যার ফলে বা যার প্রেরণায় 11 বছর ধরে রূপলী সংঘ আর CCH এর মধ্যে কোনো খেলা হয়নি। লেখক এখানে গল্পটি শুনেছিলেন কার কাছ থেকে? মোনা চৌধুরী বা মোনাদা বা CCH এর ক্যাপ্টেনের কাছ থেকে। উনি আমাদের পাঠ্য লেখা আছে, উনি না বললে এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলে ধরে নিতাম। তাহলে এবার প্রশ্ন উঠবে আমাদের শিবরাম চক্রবর্তীকে। শিবরাম চক্রবর্তী হচ্ছে বাংলা সাহিত্যের রম্য রচনা বা মজার গল্প লেখায় শিবরাম চক্রবর্তীর প্রতিভা এক কথায় অনন্য। শিবরাম চক্রবর্তী হচ্ছে বাংলা সাহিত্যে হাস্যরসাত্মক বা রম্য রচনা করেন এবং তার সাহিত্যের মূল উপাদান হচ্ছে হাস্যরস। তার লেখা কয়েকটি বিখ্যাত বই হলো বাড়ি থেকে পালিয়ে, হাসির টেক্কা, হর্ষবর্ধন ও গোবর্ধন ইত্যাদি। অর্থাৎ যেহেতু তিনি হাস্যরসাত্মক রম্য রচনা করে থাকেন, তাই যদি এই মোনাদা বা ক্যাপ্টেন যদি না বলতেন তাহলে এই গল্পটি পাঠ করার পরে মনে হতেই পারে এটি শিবরাম চক্রবর্তীর লেখা। তার লেখক আগে থেকে ব্যক্ত করে দিয়েছেন। যে ম্যাচকে কেন্দ্র করে, যে ম্যাচের জন্য এই উল্লেখিত হয়েছে রূপলী সংঘ এবং CCH, এবং সেই ম্যাচে একটা আজ থেকে 25 বছর আগে সেই ঘটনাটি ঘটে গেছে। ঐতিহাসিক কাণ্ডটা কি? এই CCH এর খেলোয়াড়রা রূপলী সংঘের খেলোয়াড়দের সঙ্গে মাত্র 14 রানে অল আউট হয়ে যায়। আমরা প্রত্যেকেই ক্রিকেট খেলা দেখি এবং কম বেশি মাঠে খেলি, সুতরাং আমাদের এই সমস্ত শব্দগুলোর সঙ্গে আমাদের প্রত্যেকেই একটা পরিচয় আছে। CCH 14 রানে অল আউট হয়ে যায়। সাধারণত সেটা একটা লজ্জার ব্যাপার। যাদের বিরুদ্ধে তারা 14 রানে আউট হয় তাদের দিক থেকে অনেক কটূক্তি আসতে থাকে, অনেক মজার বাক্য আসতে থাকে এবং তারাও হয়তো এর মধ্যে একটা আলোচনা শুরু হতে থাকে যে কত বলের মধ্যে বা কত তাড়াতাড়ি এই খেলাটা শেষ করা সম্ভব হবে। ঠিক এই সময় রূপলী সংঘের ক্যাপ্টেন এসে মোনাদাকে জানায় যে তারা সেকেন্ড ইনিংস খেলে ম্যাচ জিততে চায়, অর্থাৎ সেকেন্ড ইনিংস খেলবে, তারপর তারা ম্যাচ চায়। ঠিক এরই মধ্যে ননিদা উঠে গিয়ে রূপলী সংঘের ক্যাপ্টেনকে জানায় তারা আগে প্রথমের ইনিংসটাই জিতুক, তারপরে তারা সেকেন্ড ইনিংস খেলবে, তার আগে নয়।
অর্থাৎ রূপলীর সঙ্গে ক্যাপ্টেন ননিদার উত্তর পেয়ে সে আবার ঘুরে চলে যায় এবং ননিদা একটা পদ্ধতি বা একটা বুদ্ধি বের করে যে কি বুদ্ধিতে তারা সেই ম্যাচটাকে হারা ম্যাচটা জিততে পারে, না জিততে পারলেও অন্তপক্ষে ম্যাচটাকে ড্র করতে পারে। এবং যেহেতু সিসিএইচ মাত্র 14 রানে অল আউট হয়ে গেছে, তাদের কাছে বেশ লজ্জার ব্যাপার। এবং যেহেতু উল্টো দিকের কমেন্ট বক্স বা উল্টো দিকের সঙ্গ থেকে অনেক কটূক্তি, অনেক হাস্য ব্যঙ্গ তাদেরকে শুনতে হচ্ছে, তাই কোনো রকম পদ্ধতি বা উপায় না পেয়ে সিসিএইচ সঙ্গের সমস্ত সদস্যরা, সমস্ত খেলোয়াড়রা ননিদার কথাতেই, ননিদার ট্যাকটিক্স বা ননিদার যে বুদ্ধি, সেই বুদ্ধিতে তারা রাজি হয়ে পড়ে। দেখো লেখা আছে, রূপলীর ক্যাপ্টেন এসে বললো, মোনা আমরা সেকেন্ড ইনিংসে জিততে চাই, রাজি? মোনাদা জবাব দেয়, দেবার আগে ননিদা বলে উঠলেন, নিশ্চয়ই আমরা খেলবো, তবে ফার্স্ট ইনিংস আগে শেষ হোক তারপরে। অর্থাৎ এবার তারা এবার তারা ননিদার কথাতেই তারা রাজি হয়ে পড়ে। রূপলী সংঘ ব্যাট করতে নামে। এরপরে কি হয়, রূপলী সংঘ ব্যাট করতে নেমে ননিদার প্রথম ওভারে তারা 14 রান তুলে নেয়। ননিদার প্রথম ওভারে তারা 14 রান তুলে নেয়। এবার দলের সদস্যরা প্রত্যেকেই মাথা নিচু হয়ে পড়ে, তারা বুঝে উঠতে পারে না তারা কী করবে। কিন্তু একমাত্র ননিদাই ছিল নির্বিকার, কারণ তার কোনো টেনশন নেই বা সে পুরো টেনশন ফ্রি হয়ে সে রয়ে গেছে। এরপরে নিশ্চয়ই সিসিএইচ সঙ্গে যে সব থেকে ভালো বল করে অতুল মুখার্জি বলে আসবে বলে সবাই ভেবে নিয়েছিল। ননিদার অতুল মুখার্জিকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে তাকে আসতে না বলে হঠাৎ করে ডেকে নিল বিষ্টুকে। এই বিষ্টু হচ্ছে অতটা ভালো খেলোয়াড় না, কিন্তু তার অন্য একটা গুণ আছে। 30 মাইল রোড রেসে বিষ্টু পরপর 3 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। শুধু ফিল্ডিংয়ের জন্যই মাঝে মাঝে তাকে দলে নেওয়া হয়। ব্যাট চালায় গায়ত্রীর মতো, অর্থাৎ সে একটু মোটামুটি ভালো দৌড়তে পারে বা ফিল্ডিং করতে পারে, তাকে দলে নেওয়া হয়। সে ঠিকমতো ব্যাট চালাতে পারে না, মাঝে মাঝে সজোরে ব্যাট চালায়, এতে 2-1টা বল ঠিকমতো লেগে 6 বা 6টা হতেও পারে। এবার সেই বিষ্ণুকে বা সেই বিষ্টুকে ননিদা বল করার জন্য ডেকে নেয় এবং সম্ভবত সবাই খানিকটা অস্বস্তি বোধ করেন এবং খানিকটা সবাই দিশাহারা হয়ে পড়েন যে ননিদা কি করতে চাইছেন। কিন্তু যেহেতু তারা প্রথমে ননিদাকে কথা দিয়েছিল যে সে যে পদ্ধতি অ্যাপ্লাই করবে বা প্রয়োগ করবে তাতে সকলকে রাজি হতে হবে, কেউ কোনো কথা বলতে পারবে না। তাই প্রত্যেকে কোনো কথা না বলে চুপচাপ ননিদার কাণ্ডগুলো বা ননিদার যা করতে চাইছেন বা যে পদ্ধতি অ্যাপ্লাই করতে চাইছেন তা তিনি দেখতে থাকেন। বিষ্টু ননিদার পরামর্শ মতোই 26 কদম গিয়ে, অর্থাৎ 26-5 সামনে গিয়ে বোলিং মার্ক কাটলো। অর্থাৎ যারা দ্রুত বল করে, ফাস্ট বল করে, তারা কতটা দূর থেকে এসে বল করবে তারা প্রথমে একটা পায়ের মাপ কেটে দেয় এবং সেখানে একটা দাগ টেনে নেয় যাতে তাদের বারবার সমস্যায় না পড়তে হয়। তাই সে বিষ্ণু ধরে এবার কী করলো, 26 কদম গিয়ে বোলিং মার্ক কাটলো। কিন্তু রূপলীর ব্যাটসম্যান খেলার জন্য প্রস্তুত থাকলো। বিষ্টু সেই উইকেটের কাছে বল করার জন্য দৌড়ে এসে আবার পেছন দিকে গিয়ে একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার সামনের দিকে, একবার পেছন দিকে করে গোটা মাঠ সে দৌড়তে শুরু করে দিল। অর্থাৎ তা দেখে রূপলীর ব্যাটসম্যানরা তুমুল আন্দোলন বা তুমুল বিতর্ক শুরু করলো। বোলিং ক্রিজে পৌঁছাবার আগে দেখো লেখা আছে, বোলিং ক্রিজে পৌঁছাবার আগে অদ্ভুত এক কাণ্ড ঘটলো। কি কাণ্ড ঘটলো? সে 26 কদম দাগ দিয়ে রেখেছিল, দাগ দিয়ে সে উইকেটের কাছে এসে আবার সে পেছন চলে গেল। একবার সামনের দিকে লাফালাফি, একবার পাশের দিকে লাফালাফি, আবার পেছন দিকে ঘুরে গিয়ে সে গোটা মাঠ দৌড়াতে শুরু করে দিল শুধুমাত্র ননিদার কথার মতো। প্রত্যেকেই ভাবতে শুরু করলো বিষ্টু কি পাগল হয়ে গেল? ঘুরছে, পাক খাচ্ছে, আবার দৌড়দৌড়ি করছে, একবার ডাইনে একবার বাঁ দিকে। রূপলীর ব্যাটসম্যানরা কিছুই বুঝতে পারলো না। তারা সজোরে জিজ্ঞাসা করলো, এইভাবে ছুটি করছে কেন? ননিদা তার উত্তর দিয়েছিল, গম্ভীর হয়ে বললেন, বল করতে আসছে। অর্থাৎ তাদের মধ্যে খানিকটা ব্যঙ্গের ছলে বা হাস্যরসাত্মক ছলে কথোপকথন হয়ে গেল। ননিদা গম্ভীর হয়ে বললেন, বল করতে আসছে। রূপলীর সঙ্গে থেকে উত্তর এলো, কখন এসে পৌঁছবে? এর উত্তরে কি বললেন ননিদা? 5টার পর, যখন খেলা শেষ হয়ে যাবে। অর্থাৎ ঠিক এরকম একটা পরিস্থিতিতে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এবং ননিদা যেন ঠিক তৈরি ছিলেন। ননিদা সঙ্গে সঙ্গে সেই সুযোগে একটা ক্রিকেটের বই নিয়ে আম্পায়ারকে গিয়ে দেখিয়ে দেয় যে একজন বোলার কতটা দূরত্ব থেকে এসে বল করবে সে সম্পর্কে কিছু লেখা নেই। সারাদিন সে ছুটতে পারে এবং বল ডেলিভারির আগে পর্যন্ত। অর্থাৎ বিষ্টু যা করছিল তাই সে না থেমে গিয়ে সে নিজের কাজগুলোই করতে ব্যস্ত। অর্থাৎ ননিদা বলতে চেয়েছে একজন বলার এক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন, যে সে বল ডেলিভারির পূর্বে বা বল ছোড়ার পূর্বে কতখানি দৌড়বে বা কতটা পথ দৌড়বে তার কোনো বইতে লেখা নেই। বিষ্টু এই কথোপকথনের মাঝখানেও নিজের কাজে কোনো ফাঁকি না দিয়ে সে দৌড়ে গেছে এবং যেহেতু 5টার সময় খেলা শেষ হবে বলে মনে করা হয়েছে, ঠিক মাঝে মাঝে হিসাব করে ননিদা চিৎকার করে করে বিষ্টুকে জানিয়েছে আর কতক্ষণ খেলা বাকি। কখনো বলেছে আর 1.5 ঘন্টা, আরো 1 ঘন্টা, মাত্র 45 মিনিট, অর্থাৎ তাকে সময়গুলো বলেছে। যেহেতু কথা আছে খেলা 5টায় শেষ হবে, 5টা বাজতে 5-এ এক নতুন সমস্যার উদ্ভব হলো। খেলা যখন শেষ হবে তার 5 মিনিট আগে একটা নতুন সমস্যার উদ্ভব হলো। বল ডেলিভারি দিতে বলার ছুটছে, তার মাঝখানে খেলা শেষ করা যায় কিনা। নতুন সমস্যাটা হলো বল ডেলিভারির জন্য যখন বিষ্টু ছুটছে তখন সে চলাকালীন খেলা শেষ করা যায় কিনা তা নিয়ে 2 আম্পায়ারের মধ্যে একটা কথোপকথন বা চিন্তা ভাবনা শুরু হলো এবং 2 আম্পায়ার আলোচনা করে দেখলেন তা হবে না, সেটা ঠিক বেইমানি হবে, সেটা ঠিক হবে না। সুতরাং বিষ্টু পাক দিয়ে দৌড়ানো বন্ধ হলো না মাঠের ধারে, এবং এই ঘটনা শুনে অনেক লোক বিরক্ত হয়ে সে মাঠ থেকে বেরিয়ে হয়ে গেছে, আবার অনেক লোক মাঠের কাছে জমে হয়ে গেছে। তাদের অনেকে বাড়ি গেল, আবার অনেকে জমে গেছে। যিনি ব্যাটসম্যান রূপলী সঙ্গের, তিনি শান্তির মতো অর্থাৎ উইকেট পাহারা দিচ্ছেন যে কখন বিষ্টু এসে বল ছুঁড়ে মারবে, এবার আউট না হয়ে যায়। এই জন্য তিনি তার উইকেটকে ছেড়ে যেতেও পারছেন না। দলের যে সিসিএস সঙ্গের যে অন্যান্য খেলোয়াড়রা তারা কেউ মাঠের মধ্যে শুয়ে পড়েছে, কেউ মাঠের মধ্যে বসে পড়েছে। ঠিক 5টা বাজতে 5 আরেকটি ঘটনা ঘটে গেল। বৃষ্টি ছুটছে, চাঁদ উঠলো আকাশে, ফিল্ডাররা মাঠেতে শুয়ে পড়েছিল। ননিদা এবং ঠিক 5টা বাজতে 5 ঠিক এই সময় ননিদা ঠিক বুদ্ধি করে যে ছজন ফিল্ডারকে বা খেলোয়াড়কে ননিদা ঠিক তুলে নিয়ে উইকেটের পেছনে দাঁড় করিয়ে দিল। যেহেতু সন্ধ্যা নেমে গেছে, বিষ্টু বল করবে, এমন হতে পারে বল লেগ বাই হয়ে গিয়ে রান হয়ে যায়, তা আটকানোর জন্য সে 6জন ফিল্ডারকে নিয়ে উইকেটের পেছনে উইকেট রক্ষকের পাশে দাঁড় করিয়ে দেয়। এবং যখন বিষ্টু বল করে 5টা বাজতে 5 মিনিট আগে, সেই বলটি তারা আটকেও দেয় এবং কোনো রান শূন্য হয় এবং রান শূন্য হয়ে পড়ে। কিন্তু সেই সময়ও বিষ্টুর ওভারের 5 বল বাকি ছিল, আর জেতার জন্য রূপলীর সঙ্গে দরকার ছিল মাত্র 1টি রান। ননিদা ঠিক জানতেন এই 5টি বলের মধ্যে রূপলী সঙ্গ যে কোনো এক প্রকারে 1টি রান করে দেবে। যদি 1টি রান নাও করতে পারে, ওয়াইড বল, 5টি বলের মধ্যে 1টা বল ওয়াইড হবে এবং তাতে একটা মাত্র রান করে ফেলবে। ঠিক এই সময় রূপলীর ব্যাটসম্যানরা অন্ধকারে ব্যাট চালালো এবং ফসকালো। সেকেন্ড স্লিপের পেটে লেগে বলটা জমে গেল। ননিদা চেঁচিয়ে উঠলেন ম্যাচ ড্র। অর্থাৎ সেই প্রথম বলটিতে যখন মিস হয়ে গেল বা ব্যাটে বলে কানেকশন হলো না বা ব্যাটে বল লাগলো না, ননিদা চিৎকার করে উঠলেন এবার তাহলে ম্যাচ ড্র হয়ে গেছে। রূপলীর ব্যাটসম্যানরা প্রতিবাদ জানিয়ে বলল, বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায় তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না। এটা নিয়ে এটা শুরু হলো তর্কাতর্কি। এবং বিশুদাকে যেহেতু 5টা বল করতে হবে, তাই আমরা আগে কি বলেছিলাম, মাঠে যে 6জন প্লেয়ার আছে বা মাঠ থেকে সিসিএইচ সঙ্গে 6জন প্লেয়ারকে তিনি কি করলেন, উইকেট কিপারের বা উইকেট রক্ষকের পেছনে 6জনকে দাঁড় করে দিলেন, যাতে আর লেগ বাই হওয়ার কোনো সম্ভাবনা না থাকে বা 1টি রান যাতে দৌড়ে তারা না নিতে পারে। ঠিক এমন সময়ে অর্থাৎ ননিদা যত রকম পদ্ধতি সম্ভব সমস্ত পদ্ধতি তিনি অ্যাপ্লাই করেছেন বা প্রয়োগ করেছেন, কিন্তু ননিদাকে দমানো এত সহজ কথা নয়। ফস করে হঠাৎ করে গিয়ে আলো কমে এসছে মাঠের মধ্যে এবং আলোর অভাবে
আলোর অভাবে আপিল করে বসলেন। মাঠের মধ্যে যে আলো কমে গেছে অর্থাৎ আলো নেই তা তিনি আপিল করে বসলেন এবং 2 আম্পায়ার বিবেচনা করে সেই আবেদন সঙ্গে সঙ্গে মঞ্জুর করা হলো। এইভাবেই শেষ পর্যন্ত ঠিক এরকম একটা টান উত্তেজনা, ঠিক এরকমভাবে একটা টান উত্তেজনা এবং খানিকটা হাস্যরসের মধ্যে দিয়ে সিসিএইচ ও রূপলীর সঙ্গে যে মজার ম্যাচটি সেটি অমীমাংসিত হয়ে সমাপ্ত হয় এবং ইতিহাসের পাতায় তা চিরস্মরণীয় হয়ে থাকে বা থাকবে বলেই মনে করা হয়। আমি তোমাদের লাইন বাই লাইন কিছুটা বোঝানোর চেষ্টা করলাম যেগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। লাস্টে দেখো লেখা আছে, আমার ধারণা মোনাদা কিছুটা রং ফলিয়ে আমাকে গল্পটা বলেছিলেন। লেখক বলেছেন, মতিনন্দী বলেছেন তার হয়তো মনে হচ্ছে লেখক মোনাদা বা যিনি হচ্ছেন ক্যাপ্টেন মোনা চৌধুরী হয়তো খানিকটা বাড়িয়েই গল্প বলেছিলেন। আম্পায়ারদের সিদ্ধান্তগুলো ফ্রেন্ডলি ম্যাচ হলেও ঠিক হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ আম্পায়াররা যে সিদ্ধান্ত নিয়েছিলেন এই ফ্রেন্ডলি ম্যাচ হওয়া সত্ত্বেও তা খানিকটা ভুলও হতে পারে, এটা নিয়ে প্রশ্ন উঠতেও পারে। কিন্তু ননিদাকে যারা ঘনিষ্ঠভাবে জানে তারা কেউ ঘটনার সত্যতা নিয়ে কেউ বেশি প্রশ্ন তুলবে না। এটি হচ্ছে আমাদের গল্পের শেষে উক্তি। আমাদের পাঠ্যাংশটি পড়ার পরে আমাদের অনেকগুলো প্রশ্ন জাগে। সেই প্রশ্নগুলো কেমন হতে পারে? সিসিএইচ যে দলের সদস্য বা খেলোয়াড় ননিদার যে নীতিহীন ফন্দিবাজ, এই ফন্দিবাজিগুলো কেন মেনে নিল? দ্বিতীয় প্রশ্ন হতে পারে, খেলায় হার জিত থাকবে, এটা স্বাভাবিক নিয়ম, খেলা মানে একটা পক্ষ জিতবে এক পক্ষ হারবে, সেখানে সততার কোনো দাম নেই, সেখানে কি সততার কোনো দাম নেই? বৃষ্টির পক্ষে কি একটানা দৌড়দৌড়ি করা কতক্ষণ সম্ভব ছিল? রূপলী সঙ্গের খেলোয়াড়রা কেন তীব্র ভাষায় আম্পায়ারের কাছে এর প্রতিবাদ জানায়নি? অর্থাৎ এগুলো আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন থেকে যায়। ননিদা এক আশ্চর্য কৌশল প্রয়োগ করেছিলেন, একটা টিক্স প্রয়োগ করেছিলেন বা পদ্ধতি প্রয়োগ করেছিলেন এবং সেই পদ্ধতিটা প্রয়োগ করে সেই হারা ম্যাচটিকে ড্র করেছিলেন। তা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য কখনোই মনে হয় না আমাদের কাছে। ক্রিকেটের ইতিহাসে আমরা ক্রিকেট খেলার সঙ্গে প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িত বা দেখি, আমরা সমস্ত নিয়ম সম্বন্ধে না জানলেও আমরা ক্রিকেট খেলা সম্বন্ধে কিছুটা বুঝি। ক্রিকেটের ইতিহাসে যে ননিটিক্স বা যে কৌশল ননিদা অ্যাপ্লাই করেছে, এই ধরনের ফন্দিবাজি করে ম্যাচ জেতানোর কোনো নজির কিন্তু আজ পর্যন্ত চোখে পড়েনি আমাদের। তাই ননিটিক্স প্রয়োগ করে সিসিএইচ দলের ম্যাচ ড্র করানোর ঘটনাটি সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এটি আমাদেরও উঠতে পারে, যারা আমরা সাধারণ পাঠক তাদের মনে উঠতে পারে। এবং এই প্রশ্নটি যেহেতু একজন ক্রীড়া সাংবাদিক মতিনন্দী তার মনে উঠেছে, তার মনের মধ্যে উঠেছে এবং সাধারণ পাঠকের মনে উঠতে পারে, যেহেতু শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীতে আমাদের শিশু পাঠ্য হিসাবে গ্রহণ করা হয়েছে, গ্রথিত হয়েছে, সেহেতু শিশুদের মনোরঞ্জনের জন্য একটা খেলার মাঠে যে টান চরম উত্তেজনা অনুভব করা হবে, ঠিক তার পাশেই টান উত্তেজনা রোমহর্ষক ম্যাচ এবং তার সঙ্গে খানিকটা হাস্যরসের মিশ্রণ ঘটিয়ে মতিনন্দী আমাদের শিশু পাঠ্যের মধ্যে শিশুদের মনকে উজ্জীবিত করার জন্য, চাঙ্গা করার জন্য এই হাস্যরসাত্মক ভঙ্গিগুলো ব্যবহার করে তার গল্পটি উত্থাপন করেছিলেন। এটি হচ্ছে আমাদের গল্পের মূল উপজীব্য বিষয়। অর্থাৎ একটা হারা ম্যাচ কি করে একটা আশ্চর্য পদ্ধতি, কৌশল, টিক্স অ্যাপ্লাই করে বা ব্যবহার করে সেই হারা ম্যাচটিকে হাস্যরসাত্মক ভঙ্গিমাতে একটা সিরিয়াস ম্যাচকে, রোমহর্ষক টান উত্তেজনাপূর্ণ ম্যাচকে কি করে ম্যাচ ড্র করানো হলো বা অমীমাংসিত পর্যায়ে রেখে দেওয়া হলো, তা এই গল্পের মধ্যে বর্ণিত রয়েছে। এবং ননিদার চালাকিতে ক্রিকেটের যে আইন বা ক্রিকেটের যে ফাঁক ফোকর, অর্থাৎ একজন বোলিংয়ের কতক্ষণ দৌড়বে তার কোনো নির্দিষ্ট সময় না থাকা বল ডেলিভারির আগে পর্যন্ত, এবং সন্ধ্যার আকাশে খেলা লাইটের অভাবে ম্যাচ বন্ধ করা এবং তার যুক্তিসঙ্গত প্রমাণ করা এবং সেই প্রমাণ বা সেই যুক্তি মঞ্জুর হওয়া এবং সেই ম্যাচ অমীমাংসিত থেকে যাওয়া, তা আমাদের আলোচ্য গল্পের মধ্যে বর্ণিত রয়েছে। তোমরা গল্পটি পাঠ করো, খুবই মজাদার একটা গল্প। আমি তোমাদের খানিকটা লাইন ধরে খানিকটা সারমর্ম বুঝিয়ে ব্যক্ত করার চেষ্টা করেছি তোমাদেরকে। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের জানাবে, আমরা সেই অংশগুলো দরকার হলে আবার আলোচনা করব।
কয়েকটি শব্দ তোমরা জেনে নাও। হাড্ডাহাড্ডি মানে হচ্ছে জোরদার। ননিটিক্স মানে ননিদার যে কৌশল বা পদ্ধতি তাকে বলা হয়েছে ননিটিক্স। ক্যাপ্টেন মানে হচ্ছে অধিনায়ক, জানি আমরা। ড্র মানে হচ্ছে অমীমাংসিত, অর্থাৎ যেই ম্যাচের কোনো মীমাংসা হয়নি। ড্রেসিং রুম অর্থাৎ শয্যাগৃহ, যেখানে খেলোয়াড়রা তাদের ড্রেস বদলায় বা যেখানে তারা অনেক সময় বসে উপভোগ করে খেলা, তাকে বলা হয় ড্রেসিং রুম। তর্কাতর্কি মানে বচসা। চ্যাম্পিয়ন মানে হচ্ছে বিজয়ী। সংকেত মানে হচ্ছে ইশারা। গাইতি মানে হচ্ছে খনন কার্যে ব্যবহৃত এক ধরনের ধারালো দণ্ড, গাইতি। নির্ঘাত মানে নিশ্চিত। বিষণ্ণতায়, দুঃখে। উদ্ভব উৎপত্তি। আপিল পুনর্বিচারের জন্য আবেদন। মার্ক মানে দাগ করা। দূরত্ব ব্যবধান। ডেলিভারি মানে হচ্ছে ক্রিকেটীয় ভাষায় ব্যাটসম্যানদের উদ্দেশ্য, যিনি বল করেন তার বল নিক্ষেপ করাকে তাকে বলা হচ্ছে ডেলিভারি। দমন করা। মঞ্জুর মানে অনুমোদিত। ঘনিষ্ঠ মানে অন্তরঙ্গ বা নিবিড়। বেআইনি মানে হচ্ছে আইন বিরুদ্ধ। এগুলি কদম মানে পা বা চরণ। মেথড মানে পদ্ধতি। বিকার মানে বিকৃতি। এগুলো ছিল আমাদের গল্পের কিছু দুরহ বা জটিল শব্দ, যেগুলো তোমাদের আলোচনা করে দিলাম। আমাদের গল্পের মধ্যে কয়েকটি চরিত্র আছে, প্রথমেও বলেছি আবারও বলছি। এই চরিত্রগুলো হচ্ছে মোনা চৌধুরী বা মোনাদা, যিনি হচ্ছেন CCH এর ক্যাপ্টেন। আরেকজন হচ্ছেন ননিদা, তিনিও CCH সংঘের একজন সদস্য বা খেলোয়াড়। অতুল মুখার্জি, তিনিও একজন CCH ক্লাবের সদস্য, খেলোয়াড়, যিনি ভালো বল করেন বলে আমরা গল্পের মধ্যে পেয়েছি। আরেকজন হচ্ছেন বিষ্টু, তিনিও একজন CCH সংঘের খেলোয়াড়। তিনি রেড রেসে পরপর 3 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এছাড়াও আরও চরিত্রগুলো যেগুলো রয়েছে, আম্পায়ার, যাদের আম্পায়ার নামেই সম্বোধন করা হয়েছে। রূপলী সংঘের ক্যাপ্টেন নামেই সম্বোধন করা হয়েছে। তাদের ব্যক্তিগত কোনো নাম এখানে বসানো হয়নি। এটা ছিল আমাদের গল্পের মূল উপজীব্য বিষয়। তোমরা গল্পটি পাঠ করো, যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের জানাবে, সেই অংশগুলো আমরা আবার পুনরায় তোমাদের কাছে আলোচনা করবো। ওকে, ধন্যবাদ।